আপু, আপনি তো আগের চেয়ে অনেক ফর্সা হয়ে গেছেন। আপনি নিশ্চয়ই হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করেন, কিন্তু সেটা স্বীকার করেন না। সত্যি কথা বলতে, হ্যাঁ, আমি হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করি। কিন্তু মানুষ আসলে কি চাইলে তাদের জন্মগত ত্বকের রং পরিবর্তন করতে পারে? এটা কি আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমি ত্বক ফর্সাকারী বা স্কিন হোয়াইটেনিং নিয়ে যত উপায় আছে সবকিছু নিয়ে আলোচনা করব, এবং শেষে এটাও শেয়ার করব যে কতটুকু ফর্সা আপনি আদৌ হতে পারবেন বা পারবেন না। তাই আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবার আগে আমি প্রশ্ন করতে চাই, মানুষ কি আসলেই ফর্সা হতে পারে? এই প্রশ্নের উত্তরটি হ্যাঁ বা নাতে দেওয়ার মতন এতটা সহজ নয়। আমরা সবাই কিন্তু জন্মগতভাবে একটি গায়ের রং নিয়ে পৃথিবীতে আসি। এর পাশাপাশি সময়ের সাথে সাথে যুক্ত হয় রোদে পোড়া, ব্রণের দাগ, মেচতা, এছাড়া বিভিন্ন ধরনের হাইপারপিগমেন্টেশন, ইনফ্লেমেশন, এবং এগুলো থেকে হয় বিভিন্ন ধরনের পিগমেন্টেশন বা আমাদের ত্বকের রং এক এক জায়গায় এক এক রকম হতে শুরু করে। আবার হরমোনের ফলেও কিন্তু ত্বকের রঙে পরিবর্তন আসে। হ্যাঁ, ঠিক আছে, এগুলোর কারণে আমাদের ত্বকের রং বদলে যায়। অনেকেই আছেন আমাদের মধ্যে যারা আসলে তাদের জন্মগত রংটা নিয়ে খুশি না। সামাজিক বিউটি স্ট্যান্ডার্ড বা চাপের কারণে, যে কারণে হোক না কেন, তারা চান তাদের যে জন্মগত রং সেটা থেকে আরো বেশি ব্রাইট বা ফর্সা দেখাতে। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনারা কি আপনাদের জেনেটিক্স বদলাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, যদি বদলানো নাই যায়, এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়াতে কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে দেখা যায় যে কি হঠাৎ করে তারা অনেক বেশি ফর্সা হয়ে গেছে, এটা কিভাবে হচ্ছে? তারা কোনো একটা জাদুকরী ট্রিটমেন্টের মাধ্যমে রাতারাতি তাদের গায়ের রং পরিবর্তন করে ফেলেছে। এমনটা যেমন বিশ্বাস করার কোনো কারণ নেই, তেমনি আমি উড়িয়েও দেব না এই সম্ভাবনা যে তারা কিছুই করেনি। কারণ যে বিউটি স্ট্যান্ডার্ডের কারণে আমরা সাধারণ মানুষেরাই এতটা নিপীড়িত, নির্যাতিত হচ্ছি মানসিকভাবে আমাদের গায়ের রং নিয়ে, সেখানে মিডিয়াতে বিউটি স্ট্যান্ডার্ডের প্রেশার কি পরিমাণে ফেস করতে হতে পারে সেটা নিয়ে কিছুটা আন্দাজ করাই যায়। তারা যদি কোনো গোপনীয় ট্রিটমেন্ট নিয়ে থাকে সেটা আমাদের জানার কোনো উপায় নেই, কিন্তু যুগ এবং সময়ের সাথে সাথে বিউটি ট্রিটমেন্টে অনেক পরিবর্তন এসেছে। লেজার, কেমিক্যাল পিল, ব্যয়বহুল স্কিন ট্রিটমেন্ট বা প্রফেশনাল ট্রিটমেন্ট গুলো যদি কেউ নিয়ে থাকে, তাহলে গায়ের রং বা স্কিন টোনে পরিবর্তন আসা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু সেই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে খুব কম সময়ে আছে যে সেলিব্রিটিদেরকে আমরা বাস্তবে দেখতে পাই, এবং তারা বাস্তবে আসলে কতটুকু পরিবর্তিত হয়েছে, নাকি পুরোটাই ক্যামেরা, লাইটিং এবং ফিল্টারে খেলা, সেটাও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না। এবং তারা কি করছে সেটা যদি আপনি জানতেও পারেন, একজন সাধারণ মানুষ হিসেবে সে ধরনের বিউটি ট্রিটমেন্ট বা সেভাবে যত্ন নেওয়া কতটুকু বাস্তবসম্মত হবে সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। এখন আমি দ্বিতীয় যে ধরনের প্রশ্ন পেয়ে থাকি যে ঠিক আছে, সেলিব্রিটি বাদ দিলাম, কিন্তু আমার পাশের বাসার অমুক, সে দেখে হঠাৎ করে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো সায়েন্টিফিক স্কিন কেয়ার না, দাবি করা হয় যে তারা নাইট ক্রিম মেখে বা হোয়াইটনিং ক্রিম মেখে আসলে এরকম হয়েছেন। সোশ্যাল মিডিয়ার বদৌলতে যিনি এ ধরনের ক্রিম মেখে ফর্সা হচ্ছেন এবং যিনি তার ফর্সা হওয়া দেখে আফসোস করছেন, এ দুপক্ষরে জানার কথা যে এ ধরনের হোয়াইটনিং ক্রিমে কত ক্ষতিকর মাত্রা মার্কারি পাওয়া গেছে এবং কতবার এগুলো নিয়ে সতর্ক করা হয়েছে। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে তার ফর্সা হয়েও কেন তাদের ত্বকের অবস্থা খারাপ হচ্ছে না। এখানে একটি বড় ভুল ধারণা হচ্ছে মার্কারি বা স্টেরয়েড যুক্ত ক্রিম ব্যবহার করলে সাথে সাথে যে সেটার প্রভাব দেখা দেবে তা সঠিক নয়। স্টেরয়েড যুক্ত একটি ক্রিম যখন আপনি ব্যবহার করতে থাকবেন তৎক্ষণাৎ আপনি সেটার প্রভাব দেখতে পারবেন না, এবং এই প্রভাব যতক্ষণ আপনার নজরে আসবে বা সারফেস লেভেলে উঠে আসবে ততদিনে অনেক সময় লেগে যায়। সেটা হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর বা তারও বেশি। কিন্তু এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করার কারণে ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ীভাবে ত্বক সেন্সিটিভ হয়ে যাওয়া, ব্রণ দেখা দেওয়া, রক্তনালী দেখা দেওয়া, এমনকি আপনার ইন্টারনাল অর্গান যেমন কিডনি বা স্নায়ুতন্ত্রের পর্যন্ত ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। আফসোসের বিষয় হচ্ছে যখন তিনি তার এই শারীরিক ক্ষতির বিষয়টি জানতে পারবেন, তখন সে কোনোভাবেই জানতে পারবেন না যে এটার কারণ কি ছিল, এবং যে ব্যক্তি তার ফর্সা হয়নি আফসোস করছিলেন তার ক্ষেত্রে এই বিষয়টি অজানা রয়ে যাবে, এবং তিনি বিশ্বাস করবেন যে সে তো ব্যবহার করেছে, তার তো কোনো ক্ষতি হয়নি, তাই কেউ আজকে ফর্সা হয়েছে বলেই সে নিরাপদে ফর্সা হয়েছে, তার কোনো ঝুঁকি নেই, এটা ধরে নেওয়া ঠিক হবে না। এখন আসি আমি আপনাদের সব থেকে বেশি করা প্রশ্নের উত্তর নিয়ে। সেটা হচ্ছে, যদি হোয়াইটনিং সম্ভব নাই হবে, তাহলে জাপানিজ, কোরিয়ান প্রোডাক্টগুলো কেন হোয়াইটনিং এর দাবি করে? সত্যি কথা বলতে কোনো প্রোডাক্টের লেভেলে হোয়াইটনিং এই শব্দটি আমি ব্যক্তিগতভাবে একেবারেই পছন্দ করি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ হোয়াইটনিং শুনলেই আসলে মনে করে এই ক্রিম আমাকে কয়েক শেড ফর্সা করে দিবে। কিন্তু জাপানিজের মতন কোরিয়ান স্কিন কেয়ারে হোয়াইটনিং নিয়ে একটু ভিন্ন ধারণা আছে, যদিও আসলে পুরো এশিয়াতে আমাদের হোয়াইটনিং নিয়ে একটা মাইন্ডসেট কমন, সেটা হচ্ছে ফর্সা মানেই সুন্দর, এবং কোরিয়া, জাপানও সেটা ব্যতিক্রম নয়। কিন্তু যেহেতু সেখানে কসমেটিক রুল অনেক বেশি স্ট্রিক্ট এবং এ বিষয়ে অনেক বেশি সেফটি মেনটেন করা হয়, এ কারণে কখনোই তারা লিগালি বা প্রকাশ্যে হোয়াইটনিং প্রোডাক্ট, ক্ষতিকর হোয়াইটনিং প্রোডাক্ট সেল করতে পারবে না। আর নামকরা বা রিনাউন্ড ব্র্যান্ডগুলো এই বিষয়ে আরো বেশি সতর্ক হয়ে থাকে। তাহলে এই হোয়াইটনিং শব্দটি আসলো কোথা থেকে? কোরিয়ান ভাষায় একটি শব্দ আছে, সেটা হচ্ছে মালগুন। এটা দ্বারা তারা বোঝায় এমন ত্বক যেটাতে বাড়তি কোনো লালচে ভাব নেই, কালো দাগ নেই, অর্থাৎ যে ত্বক ডাল দেখায় না, হেলদি, ফ্রেশ, গ্লোই। এখন সেই শব্দটিকে অনেক ক্ষেত্রে তারা ইংলিশ করতে গিয়ে সেটাকে হোয়াইটনিং হিসেবে ব্যবহার করে, কিন্তু কোরিয়াতে আসলে মালগুন হোয়াইটনিং বোঝায় না, সেটাকে এই ইভেন স্কিন টোন যেটাতে বাড়তি কোনো দাগ নেই সেটাকে বোঝায়, এবং সেটা খুব পরিষ্কার হয়ে যায় যখন আপনারা সেই হোয়াইটনিং প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্ট বা উপাদান তালিকা দেখেন। যেমন উদাহরণস্বরূপ আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই যে হোয়াইটনিং ক্রিমটি আমি এখন ব্যবহার করছি, এটা হচ্ছে টিয়ামের একদম নতুন একটি প্রোডাক্ট, সেটা টিয়াম TXA হোয়াইটনিং ক্রিম। আমি যদি শুধু এই নামটাই দেখি আর এটাকে যদি বাংলাদেশে কোনো দোকানে রাখা হয়, তাহলে বেশিরভাগ ক্রেতাই আসলে ধরে নেবেন
যেটা ফর্সাকারী ক্রিম, এবং এই ক্রিম থেকে এমনটাই আশা করবেন। আসলে কি আছে বা কি আশা করতে পারি আমরা এই ধরনের হোয়াইটনিং ক্রিম থেকে, বা আমরা ব্যবহারই বা কেন করব? এই ক্রিম কি আমাদেরকে এই মালগুন স্কিন দিবে? আচ্ছা, একটু জানি। সবার প্রথমে দেখি এটার মূল উপাদান হলো ট্রানএক্সামিক অ্যাসিড। আপনারা যদি না জেনে থাকেন, ট্রানএক্সামিক অ্যাসিডের অন্যতম কাজ হচ্ছে আমাদের ত্বকে যে এই যে কালো দাগ উৎপাদন হয় যে মেলানিনের ওভার প্রোডাকশন থেকে, সেটাকে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রিত উপায়ে মেলানিন উৎপাদন হলে কিন্তু আমাদের ত্বকের দাগও নিয়ন্ত্রণ হবে বা কমে যাবে। ট্রানএক্সামিক অ্যাসিডের উপরে অনেক গবেষণা হয়েছে। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব চমৎকার একটি উপাদান। মেচতা ব্রণে কালো দাগ বা যে কোনো পিগমেন্টেশনের ক্ষেত্রে যেহেতু এই অতিরিক্ত মেলানিন প্রোডাকশন হওয়াই একটি বড় সমস্যা, তাই হোয়াইটনিং ক্রিমের প্রথম উপাদান বা মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রানএক্সামিক অ্যাসিড। আর মালগুনের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটা দ্বারা বোঝায় ইভেন স্কিন টোন। আচ্ছা গেল, এখন আসি আমরা দ্বিতীয় উপাদানে, সেটা হলো নাইসিনামাইড। নাইসিনামাইড কিন্তু মেলানিন উৎপাদন হওয়া নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু এটা যেটা করতে পারে সেটা হলো ট্রানএক্সামিক অ্যাসিড যতটুকু মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, তা থেকে যা বাকি রয়ে যায়, নাইসিনামাইড সেই পিগমেন্টেশন বা দাগকে আমাদের ত্বকের উপরিভাগে দেখা দেয়া থেকে রোধ করে। শুধু তাই না, বাড়তি তেল নিয়ন্ত্রণের পাশাপাশি স্কিন ব্যারিয়ার মজবুত করা ইত্যাদি আরো অনেক গুণাবলী আছে নাইসিনামাইডের। এবং এর পাশাপাশি এই প্রোডাক্টটিতে রয়েছে সেরামাইডেন, পি, প্যান্থানল, স্কোয়ালিন, গ্লিসারিন, শেয়ার বাটার এবং আরো কিছু ব্যারিয়ার সাপোর্টিং ও হাইড্রেটিং ইনগ্রেডিয়েন্ট। এর পেছনে কারণ হচ্ছে আপনার ত্বক যদি ইরিটেটেড থাকে, আপনার স্কিন ব্যারিয়ার যদি মজবুত না হয়, তাহলে কোনোভাবে এটা বাড়তি পিগমেন্টেশনের সাথে লড়াই করতে পারবে না। আপনার স্কিন ব্যারিয়ার যত বেশি মজবুত হবে, আপনার ত্বক ততটা হেলদি এবং গ্লোই দেখাবে। মালগুন শব্দ দ্বারা ত্বকের যে যে বৈশিষ্ট্য বোঝায়, সে সবগুলো পাওয়ার জন্য যা যা উপাদান প্রয়োজন, সে সবকিছু রয়েছে এই হোয়াইটনিং ক্রিমের মধ্যে। এই কারণে আমি এই হোয়াইটনিং ক্রিম ব্যবহার করব, কারণ আমি যা যা চাই স্কিন কেয়ার থেকে, তার সবকিছুই মোটামুটি এই ক্রিমের মধ্যে আছে। আর টেক্সচারের দিক থেকে এটা আমার কাছে খুবই লাইট ওয়েট লেগেছে। বাংলাদেশের গরমের জন্য পারফেক্ট। একদম ড্রাই স্কিনে রাতের বেলার জন্য হয়তো বা এনাফ হবে না এবং একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করার প্রয়োজন পড়তে পারে, কিন্তু তৈলাক্ত কম্বিনেশন বা ড্রাই স্কিনের জন্য দিনের বেলায় পারফেক্ট। এই টিএমটিএক্স হোয়াইটনিং ক্রিমটি আপনারা পেয়ে যাবেন স্কিন রিভাইভের পেজে এবং ওয়েবসাইটে। স্কিন রিভাইভ কিন্তু টিএমের বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, যে বিষয়টি আপনারা খুব সহজে টিএমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিশ্চিত হয়ে নিতে পারেন। আশা করি এতে করে আপনাদের মনে অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কথা হচ্ছে এরকম একটি হোয়াইটনিং ক্রিম থেকে আপনারা কতটুকু রেজাল্ট আশা করতে পারেন বা কতটুকু পরিবর্তন আশা করতে পারেন। স্কিন কেয়ার কখনো আপনাদের জেনেটিক্স বা আপনার জন্মগতভাবে পাওয়া স্কিন টোন পরিবর্তন করতে পারবে না, এবং সে সাথে পারবে না যদি আপনার ত্বকে স্থায়ী কোনো ড্যামেজ হয়ে থাকে, যেমন আমার কপালে সানবার্ন, যেটা এত মাত্রায় হয়েছিল যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট দ্বারা এটাকে দূর করা সম্ভব নয়, এবং আমি সেই চেষ্টাও করি না। যেহেতু এই সমস্যাটি দূর করা আমার সাধ্যের বাইরে, সে কারণে সেটাকে আমি মেনে নিয়েছি এবং এটা নিয়ে আমি খুব একটা বদার নই। কিন্তু তার মানে এই নয় হাল ছেড়ে দিয়ে আমি আমার ত্বকের যত্ন নিচ্ছি না, যার ফলাফল আপনাদের এসব কমেন্ট যে আমি নাকি আগে থেকে আরো বেশি ফর্সা হয়ে গিয়েছি। এমন কিছুই না। আমি জাস্ট এরকম সায়েন্স বেসড এবং ভালো উপাদানযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে এবং নির্ভরযোগ্য ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে নিজের ত্বককে এবং স্কিন ব্যারিয়ারকে এতটা মজবুত করেছি যে আমার ত্বকের অন্যান্য যে পিগমেন্টেশন ছিল সেগুলো দূর হয়ে গেছে, এবং আমার ত্বকের বেশিরভাগ জায়গায় আমার স্কিন টোন অনেকটা ইভেন হয়ে গেছে। এতটুকুই আমার স্কিন কেয়ার থেকে আমার প্রত্যাশা ছিল এবং আমি সেই ফলই পেয়েছি। আর সেটার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সানস্ক্রিন খুব ভালো মতো আপনাদের ব্যবহার করতে হবে আর নিজেদেরকে ভালোবাসতে শিখতে হবে, কারণ কোনো অবস্থাতে আপনার জন্মগত স্কিন টোন বদলে ফেলা সম্ভব নয়। আর এই মরিচিকার পিছনে যে উদ্দেশ্যে আপনারা ছুটছেন সেটাও পাওয়া বাস্তবসম্মত নয়। তাই আপনার প্রত্যাশা বাস্তবসম্মত রাখুন এবং নিজেকে ভালোবেসে স্কিন কেয়ার করুন, তাহলে দেখবেন হতাশ হতে হবে না।